ত্রিপুরা JRBT গ্রুপ ডির একজন চাকরি প্রার্থী, ত্রিপুরার প্রাক্তন এমপি, ক্যাবিনেট মন্ত্রী এবং MLA পরিবারের অন্যতম সদস্য। ত্রিপুরায় কিভাবে JRBT 100% ট্রান্সপারেন্ট হয়েছে, 100% স্বচ্ছতা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার কিভাবে চাকরির ক্ষেত্রে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন, তা আরও একবার স্পষ্ট প্রমাণিত হলো। আজ আমরা যার কথা বলবো তিনি আগামী 5 ফেব্রুয়ারি JRBT গ্রুপ ডির চাকরির অফার গ্রহণ করবেন। তার নাম MD রাহিব জামান। তিনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন এমপি, অর্থাৎ পার্লামেন্টের এমপি, রাজ্যসভার এমপি এবং ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী, MLAর নাতি। এই রাহিব জামানের বাড়ি কৈলাস শহর। তার দাদু ছিলেন রাজ্যসভার এমপি মৌলানা আব্দুল লতিফ। ত্রিপুরার রাধিকা রঞ্জন গুহ, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ওনার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, এগ্রিকালচার মিনিস্টার এবং ত্রিপুরার MLAও ছিলেন। মৌলানা আব্দুল লতিফ তিনি রাজ্যসভার এমপি ছিলেন। ওনার টাইম ছিল হচ্ছে 1956 থেকে 1962 খ্রিস্টাব্দে পর্যন্ত, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন। ওনার টাইমেই ত্রিপুরা থেকে রাজ্যসভার এমপি হিসাবে তিনি তখন মনোনীত হন। উনি পুরোপুরি টাইম কাভার করেছিলেন। পরবর্তীতে ত্রিপুরা রাজ্যে তিনি ক্যাবিনেট মিনিস্টার হন, এগ্রিকালচার মিনিস্টার 1977 সালে। 1972 থেকে 77 পর্যন্ত তিনি MLA ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ত্রিপুরা থেকে বহুভাবে সহযোগিতা করেছিলেন বাংলাদেশকে, এবং বাংলাদেশ থেকেও অর্থাৎ 2012 সালে শেখ হাসিনা যে বিশ্বব্যাপী 59 জনকে পুরস্কৃত করেছিল, সেখানেও তিনি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ত্রিপুরা থেকে 6 জন ছিলেন, তার মধ্যে এই ত্রিপুরা রাজ্যের প্রাক্তন এমপি, কংগ্রেসের এমপি, মিনিস্টার, MLA মৌলানা আব্দুল লতিফ, তিনি এই বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারই নাতি MD রাহিব জামান তিনি আগামী 5 ফেব্রুয়ারি অফার গ্রহণ করতে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাধ্যমে যে অফার বিতরণ করা হবে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারের মাধ্যমে, সেখানে JRBTর যে 100% ট্রান্সপারেন্ট, 100% স্বচ্ছতা, তার মধ্যে এই বিরোধী দলের যিনি বহু আগের যে এমপি ছিলেন, ত্রিপুরা থেকে নির্বাচিত মিনিস্টার এবং MLA, তার পরিবারের অন্যতম সদস্য, যিনি এতদিন ধরে চাকরি পাননি, বহু ইন্টারভিউ ফেস করেছেন কিন্তু পাননি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার যে আমাদের ভারতবর্ষের প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, ওনার যে বেস্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট দিয়েছিলেন মাধ্যমিকের পর, সেই সার্টিফিকেট 2007 তাকে দেওয়া হয়েছিল, সেটা আপনারা দেখছেন কপি। এবং তারই দাদু যে রাজ্যসভার এমপি মৌলানা আব্দুল লতিফ, ওনার যে প্রতিচ্ছবি আপনারা দেখছেন। অর্থাৎ JRBTতে অভূতপূর্ব এক আলোর দিশা দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাকে কোনো রাজনীতি করতে হবে না, আপনাকে কোনো দল করতে হবে না। রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, 100% ট্রান্সপারেন্ট, 100% স্বচ্ছতা। তিনি বহুদিন ধরে CPM-এর আমল গেল, কংগ্রেসের আমল গেল, চাকরি তো পাননি, চাকরি দেয়নি তার পরিবারকে। আর তার পরিবার একেবারে অর্থনৈতিকভাবে ধুঁকছে। তারা কোনো পেনশন পায় না, তাদেরকে যে ফ্যামিলি পেনশন দেওয়া হয় সেটা পায় না। না এমপি হয়েছিলেন সেখান থেকে, না ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী, MLA ছিলেন, কোথাও পান না তিনি। অর্থাৎ তারা অর্থনীতিতে ধুঁকতে ধুঁকতে তিনি মাস্টার্স করেছেন। অর্থাৎ যদিও তিনি মাইনরিটি পরিবারের, কিন্তু আমরা তার সাথে যখন কথা বলেছি তিনি আসতে চাইছেন না প্রকাশ্যে, কিন্তু তার ছবি আপনারা দেখছেন। আমরা প্রমাণপত্র সহ আপনাদের সামনেই আমরা দিয়ে দিয়েছি। তিনি কৈলাস শহরে থাকেন, কৈলাস শহরে তার বাড়ি, তার নাম MD রাহিব জামান, এবং তার যে দাদু রাজ্যসভার এমপি মৌলানা আব্দুল লতিফ, আপনারা সার্চ করলে গুগলে দেখতে পারবেন। 1956 থেকে অর্থাৎ 1956 থেকে 1962 পর্যন্ত
পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সময় তিনি এমপির দায়িত্ব পালন করেছেন। তারপরে আমাদের যে সচিন্দ্রলাল সিনহা, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, এখানে তিনি দায়িত্ব পালন করেছেন। তারপরে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পরিবারের অন্যতম সদস্য যে রাধিকা রঞ্জন গুহ, ওনার নেতৃত্বে যে চিফ মিনিস্টার হয়েছিলেন তিনি, তখনই তিনি ক্যাবিনেট মিনিস্টার হন, এমএলএ হন। তারপর 1990 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কিন্তু তার পরিবারের অন্যতম সদস্য, তার নাতি, তিনি তো চাইলে দিল্লিতে থাকতে পারতেন, তিনি চাইলে অনেক জায়গায় থাকতে পারতেন, কিন্তু তারা কিছুই পাননি। তারা মানুষকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত এই সরকারের আমলে পরীক্ষা দিয়ে 100% ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে তিনি চাকরি পেয়েছেন। এবার ভাবুন, চাকরি কতটা 100% ট্রান্সপারেন্ট হয়েছে, চাকরি কতটা স্বচ্ছতা হয়েছে, কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজনীতির দুর্নীতিকে উড়িয়ে দিয়ে, এই মন্ত্রী এমএলএদের পা চাটাচাটি এগুলোকে সরিয়ে দিয়ে কিভাবে তিনি রাজ্যের মেধা, যোগ্যতা সম্পূর্ণ ছেলে মেয়েদের সুযোগ করে দিয়েছেন। চাকরির ক্ষেত্রে মেধা চাই, মেধা ছাড়া হয় না, সেই জায়গাটা সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ সেখানেই বাজিমাত করেছেন বেকার শিক্ষিত যুবক যুবতীরা। এটা আগামী দিনের একটা মেসেজ। তুমি এমপির মেয়ে হও কিংবা এমপির ছেলে হও, তুমি মন্ত্রীর ছেলে হও কিংবা মেয়ে হও, মন্ত্রীর পরিবারের সদস্য হতে পারো, এমএলএ পরিবারের সদস্য হতে পারো, কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো ক্ষমা নেই, কোনো মাপ নেই। যার যোগ্যতা আছে সেই পাবে। কিন্তু এই যে প্রাক্তন এমপি, প্রাক্তন কংগ্রেসের তিনি এমপি, পার্লামেন্টের এমপি এবং ক্যাবিনেট মন্ত্রীর রাজ্যের এমএলএ, সেই পরিবারের অর্থাৎ তারই নাতি, যে একই ব্লাড রিলেটেড, ওনার ঘরের সন্তান, নাতি, যে চাকরিটা আজ পাচ্ছেন, যে অফারটা পাচ্ছেন, এটা আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিল চাকরি কোনোটা ছোট নয়। চাকরি মন্ত্রী হলেই যে তার পরিবারে সব কিছু হয়ে যাবে, এমএলএ হলেই যে তার পরিবারে সব কিছু হয়ে যাবে, তারা বাইরে দিল্লিতে, মুম্বাইতে, আমেরিকাতে চাকরি করবে এমনটাও নয়। তাকেও গ্রুপ ডি চাকরি করতে হচ্ছে। অর্থাৎ তিনি এই চাকরিটা করে আমাদের সাথে যখন কথা বলছিলেন, তিনি স্পষ্টই বলছিলেন যে চাকরি কোনোটাই ছোট নয়। আর আমি চাই যে এই যে 100% ট্রান্সপারেন্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি অত্যন্ত খুশি হয়েছেন, কারণ অনেক ইন্টারভিউ ফেস করেছেন। 2007-এ মাধ্যমিক দেওয়ার পর অনেক আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, অনেক তিনি পরিশ্রম করেছেন, কিন্তু কোথাও চাকরি হয়নি। কারণ তিনি কংগ্রেসের ছিলেন, কংগ্রেস, তার পরিবার কংগ্রেস করত, তাই তখন সিপিএম ছিল, তাকে চাকরি দেওয়া হতো না। আর চাকরির ক্ষেত্রে সেই সময় কিভাবে চাটাচাটির মধ্য দিয়ে চাকরি হয়েছে, কিভাবে চাকরি হয়েছে, আমরা প্রত্যেকে জানি সেই বিষয়গুলো। এখন আর সেটা নতুন করে বলতে হবে না। তাই 100% ট্রান্সপারেন্ট কাকে বলে, কিভাবে হয়, সেটার আরও একবার উদাহরণ আপনারা শুনলেন। কিন্তু আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, আমরা প্রুফ আপনাদের সামনে ছবি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখুন সেখানে। অর্থাৎ এই যে 1956 থেকে 1962 পর্যন্ত রাজ্যসভার এমপি ছিলেন, তারপর 1972 থেকে 77 পর্যন্ত এমএলএ, 77-এ তিনি ক্যাবিনেট মিনিস্টার, পরবর্তীতে তারপর তো তিনি মৃত্যুবরণ করেন। এবং স্বাধীনতা যুদ্ধে 1971-এ ভারত বাংলাদেশের যুদ্ধে তিনি যে দায়িত্ব পালন করেছেন, তার মৃত্যুর পর 1990 সালে তিনি যখন মারা যান, ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যে যে কৈলাস শহরের ভারত বাংলাদেশ বর্ডার আছে সেটা ওপেন করে দিয়েছিলেন এবং একদিনের শোক সেখানে পালন করেছিলেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। অর্থাৎ তিনি যে কত বড় একজন দায়িত্ব পালন করেছেন সেটা আপনারা গুগল সার্চে দেখতে পারবেন। আমরা শুধু এইটুকু বলতে চাই, এই মানুষটির পরিবার ঢুকছে, এই মানুষটির পরিবার আজ গ্রুপ ডি চাকরি করতে আসছে। চাকরি যে কোনোটা ছোট নয়, মন্ত্রী এমএলএর পরিবারও যে এভাবে চাকরি পায়, 100% ট্রান্সপারেন্ট হওয়ার পর চাকরিটা পেয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের কি মনে হয় এই যে চাকরির ক্ষেত্রে আমরা বলি, অনেকে প্রশ্ন করে আসে, অনেক ব্যক্তিদের আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলে যে চাকরিতে দুর্নীতি হচ্ছে, জেআরবিটি দুর্নীতি হয়েছে, জেআরবিটি চাকরি হবে না, জেআরবিটি চাকরি দেবে না, জেআরবিটি চাকরি হচ্ছে ঘুষ দিয়ে। যারা কথাগুলো বলেন তাদেরকে কি বলবেন আপনারা? আপনাদের কি বলার আছে? তারা কি আসলে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি হোক সেটা চায়, নাকি চাকরি যেটা হয়েছে সেগুলো না হোক সেটা চায়? কোনটা চায়? তার মানে ওদের সময় যা হয়েছে, বিগত দিনে যা হয়েছে চাকরি, যে যাদের হাত ধরে, যাদের চাচা জেঠারা কাকারা আছেন, তাদের হাত ধরে যারা চাকরি পেয়েছেন বা যাদের চাকরি দেওয়া হতো, সে সিস্টেমটা হলে কি ওদের ভালো হতো? কি মনে হয়? শিক্ষিত বেকার যুবক যুবতীদের তো কোনোদিন কাজে লাগাতে আমরা দেখিনি বিগত দিনে, কিন্তু এখন কাজে লাগাচ্ছে, তাতেও সমস্যা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী, রাজ্য সরকার এবং জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়কেও আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। এইভাবে করে
রাজ্যের, যেখানে আনাচে কানাচে লুকিয়ে আছে, গ্রাম থেকে গ্রামের ভেতর লুকিয়ে আছে শিক্ষিত যুবক যুবতীরা, তাদেরকে কোনোদিন পাত্তা দেওয়া হয়নি, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, মেধা দেখা হতো না। কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং জেআরবিটি বোর্ড যেভাবে 100% ট্রান্সপারেন্ট করেছে, সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই ট্রান্সপারেন্ট দেখিয়ে বেকারত্বকে যেভাবে একটা মেসেজ দিয়েছে, যে পার্টিই করো না কেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু চাকরিতে বসতে হলে মেধা এবং যোগ্যতা চাই, তারপরেই হবে চাকরি। এই যে একটা সুযোগ করে দিল, বেকারত্বকে একটা প্রশ্নবোধক চিহ্নে দাঁড় করিয়ে দিল, বা একটা সরাসরি স্বপ্ন দেখিয়ে দিল, সেটাই তো আমরা চেয়েছিলাম, সেটাই তো আমরা চাই। আজ যার কথা আমরা বললাম, যার ছবি আপনারা স্ক্রিনে দেখছেন, কৈলা শহরে বাড়ি, রাহিব জামান, যিনি এই মৌলানা আব্দুল লতিফের নাতি, যিনি রাজ্যসভার এমপি ছিলেন, ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার, এমএলএ ছিলেন, তার নাতি এই যে গ্রুপ ডি চাকরি করতে যাচ্ছে, এটা কি আপনারা কখনো ভেবেছিলেন, কখনো জানতেন বিষয়টা? আমরা আপনাদের সামনে এই জন্য তুলে ধরছি। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। তিনি বারবার বলছিলেন, রাহিব জামান বারবার বলছিলেন যে দাদা, চাকরি যে কত সুখের আমার জন্য এই চাকরিটা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কথা তিনি বারবার বলছিলেন, জেআরবিটি দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কুর সহ সবার কথা, সরকারের কথা বলছিলেন, যে সরকার আসার ফলেই ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হোক সেটা কিছু লেট হয়েছে, সময় চলেছে, সময় গিয়েছে, কিন্তু এটাও তো আমাদের জন্য অনেক বড় পাওয়ার। অনেক কিছু আমরা জীবনে হারিয়েছি, অনেক কিছু চলে গেছে, কিন্তু তার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী যেই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করেছেন, সেটাই আমাদের জন্য গর্বের। এ রাজ্যের ইতিহাস পাল্টে দিয়েছেন। আমরা তো এই জন্যই বলি জেআরবিটি হচ্ছে হিস্টোরিক্যাল হিস্টোরি, কারণ এ রাজ্যে এভাবে 100% ট্রান্সপারেন্টের মধ্যে, স্বচ্ছতার মধ্য দিয়ে চাকরি হবে, এটা কখন কে ভেবেছে? এখন আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমাদের কমেন্টস বক্স ওপেন রয়েছে, আপনারা বলতেই পারেন। আর এই ভাইয়ের কথাগুলো যেটা আপনাদের সামনে আমরা বললাম, কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে আপনারা লিখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন।